আচ্ছা, একবার ভাবুন তো, আজ সকালে আমরা যে এক গ্লাস জল পান করলাম তা হয়তো লাখ লাখ বছর আগে কোনো ডাইনোসরের তৃষ্ণা মিটিয়েছিল। শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু বিজ্ঞান বলছে এটাই সত্যি। আমাদের চারপাশের এই পরিচিত জল আসলে নতুন কিছু নয়, এটি অতি প্রাচীন আর অবিরাম চলমান এক বিশাল ব্যবস্থার অংশ। এই ঘটনাটি শুধু সাধারণ কোনো প্রাকৃতিক নিয়ম নয়, এর পেছনে লুকিয়ে আছে লাখ লাখ বছরের এক বিস্ময়কর গল্প। বিজ্ঞানী অ্যান থমসন আমাদের এক অভাবনীয় বাস্তবতার সামনে দাঁড় করিয়েছেন। তিনি বলছেন, আজ পৃথিবীতে ঠিক যে পরিমাণ জল আছে, সৃষ্টির শুরুতেও ঠিক ততটুকুই ছিল। এর মানে হল, আমাদের এই পৃথিবী আসলে একটা ক্লোজড সিস্টেম বা বদ্ধ ব্যবস্থা, অনেকটা প্রকৃতির চূড়ান্ত রিসাইক্লিং মেশিনের মতো। এক ফোঁটা জলও এখানে নতুন করে তৈরি হয় না, আবার মহাশূন্যেও হারিয়ে যায় না। আমরা প্রতিদিন যে জল ব্যবহার করছি তা আসলে কোটি কোটি বছরের পুরনো। এখন আপনাদের মনে একটা বড় প্রশ্ন আসতে পারে, এই প্রাচীন জল আসলে যায় কোথায়? কিভাবে এটি এক জায়গা থেকে অন্য জায়গায় ঘোরে? আসুন এই দার্শনিক চিন্তার জগৎ থেকে বেরিয়ে আমরা একটা জলের বিন্দুর সত্যিকারের যাত্রাপথে একটু উকি দিই। পুরো বিষয়টা না একটা বিশাল পাজেলের মতো। প্রতিটি অংশ ঠিক মতো না বুঝলে পুরো ছবিটা কিন্তু কিছুতেই বোঝা যাবে না। পর্ব ১, পৃথিবীর প্রাচীনতম সম্পদ। আমাদের এই বিশাল যাত্রার শুরুটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জলাধার থেকে। আমরা সবাই জানি, আমাদের এই নীল গ্রহের প্রায় ৭০% মহাসাগর দিয়ে ঢাকা, আর ঠিক এখান থেকেই আমাদের জলচক্রের এই রোমাঞ্চকর গল্পের শুরু। পৃথিবীর সবচেয়ে আধুনিক বিজ্ঞানীরাও এই পুরো জটিল ব্যবস্থাটিকে খুব সহজে বোঝার জন্যে একে মাত্র দুটি ভাগে ভাগ করেন। প্রথমটি হল ফ্লো বা প্রবাহ, মানে যখন জল এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে। আর দ্বিতীয়টি হল স্টোর বা আধার, যখন জল মহাসাগর, মেঘ বা মাটির নিচে সাময়িকভাবে বিশ্রাম নেয়। জল মূলত সারা জীবন এই দুটি অবস্থার মধ্যেই ঘুরেফেরা করে। পর্ব ২, অবিরাম জলচক্রের ধাপসমূহ। চলুন এবার ধাপে ধাপে এই অবিরাম যান্ত্রিক প্রক্রিয়াগুলো একটু বুঝে নেওয়া যাক, কিভাবে এই প্রবাহগুলো কাজ করে আর একের পর এক ধাপ পেরিয়ে জল তার রূপ পরিবর্তন করে। পুরো প্রক্রিয়ার মূল ভিত্তি শুরু হয় বাষ্পীভবন বা ইভাপোরেশন দিয়ে। সূর্যের তাপে সমুদ্র বা নদীর জল উত্তপ্ত হয়ে তরল থেকে গ্যাসে পরিণত হয় এবং সোজা ওপরে উঠতে থাকে। এরপর আসে ঘনীভবন। ওপরে উঠে এই জলীয় বাষ্প যখন ঠান্ডা হয়, তখন তা বাতাসে ভাসমান অদৃশ্য ধূলিকণার গায়ে আটকে গিয়ে মেঘ তৈরি করে। বাতাসে মেঘগুলোকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়িয়ে নিয়ে যায়। আর সর্বশেষ ধাপটি হল বৃষ্টিপাত। যখন এই জলবিন্দুগুলো খুব ভারী হয়ে যায় আর ভাসতে পারে না, তখন তা বৃষ্টি, বরফ বা শিলাবৃষ্টি হিসেবে আবার আমাদের ভূপৃষ্ঠে ফিরে আসে। তবে জানেন কি, এই চক্রে প্রকৃতির একটা দারুণ শর্টকাট বা সংক্ষিপ্ত রাস্তাও আছে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। পাহাড়ের চূড়ায় বা অত্যন্ত ঠান্ডা, শুষ্ক ও নিম্নচাপের পরিবেশে কঠিন বরফ গলে জল হওয়ার কোনো সুযোগই পায় না। তার সরাসরি গ্যাসে বা জলীয় বাষ্পে পরিণত হয়ে বাতাসে মিশে যায়। অর্থাৎ তরল হওয়ার এই ধাপটি প্রকৃতি পুরোপুরি এড়িয়ে যায়। পর্ব ৩, অদৃশ্য জল, উদ্ভিদ ও মাটি। মেঘ থেকে ঝরে পড়া জল যখন মাটিতে পৌঁছায়, তখন শুরু হয় আরেক গল্প। আর মজার ব্যাপার হলো, এর একটা বড় অংশই কিন্তু ঘটে আমাদের চোখের একেবারে আড়ালে। একটু কল্পনা করুন, কংক্রিট বা পিচ ঢালা কঠিন রাস্তায় যখন বৃষ্টি পড়ে, তখন জল শোষিত হতে না পেরে গড়িয়ে চলে যায় ড্রেনে বা খালে। কিন্তু প্রকৃতির নিয়মটা একটু ভিন্ন। ফুটবলে যেমন একজন ডিফেন্ডার লাফিয়ে উঠে বল মাঝপথেই আটকে দেয়, ঠিক তেমনি বন জঙ্গলে গাছের পাতা বৃষ্টির ফোঁটাকে মাটিতে পড়ার আগেই আটকে দেয়। আর মাটির কাজ হলো অনেকটা সকালের কফি ফিল্টারের মতো। এটি ধীরে ধীরে জল শুষে নেয়, এরপর মাধ্যাকর্ষণের টানে সেই জল পাথরের ফাটল দিয়ে একেবারে মাটির গভীরে চলে যায়, তৈরি করে আমাদের অমূল্য ভূগর্ভস্থ জলের ভাণ্ডার। এখানে গাছপালার ভূমিকা কিন্তু শুধু বৃষ্টি আটকানোতেই সীমাবদ্ধ নয়। এরা যেন পৃথিবীর এক বিশাল অদৃশ্য পাম্প। গাছের শেকড় মাটির গভীর থেকে জল টেনে নেয় আর পাতার মাধ্যমে শ্বাস ছাড়ার মতো করে সেই জলকে আবার বাষ্প হিসেবে আকাশে ফিরিয়ে দেয়। একে বলে ইভাপো ট্রান্সপিরেশন। মাটি থেকে উড়ে যাওয়া জল আর গাছ থেকে বেরিয়ে আসা বাষ্প সব মিলিয়েই তৈরি হয় এই চমৎকার প্রক্রিয়া, যা মেঘ তৈরিতে বিশাল ভূমিকা রাখে। পর্ব ৪, পৃথিবীর কতটুকু জল সাধু। এতক্ষণ তো আমরা জানলাম জল কিভাবে ঘোরে, কিন্তু আমরা নীল গ্রহে বাস করলেও এর কতটুকু আসলে আমাদের ব্যবহারের উপযোগী? এই তথ্যটি হয়তো আমাদের চারপাশের জগৎ সম্পর্কে আপনার ধারণাই বদলে দেবে। ভাবতে পারেন, পৃথিবীর মোট জলের ৯৭.৫% হল মহাসাগরের নোনা জল, যা পান করার বা কৃষিকাজে ব্যবহারের একেবারেই অযোগ্য।
আমাদের জন্য বেঁচে আছে মাত্র 2.5% মিঠা জল। অবাক করা বিষয় হল এই বিশাল সমুদ্রবেষ্টিত পৃথিবীতে আমাদের তৃষ্ণা মেটানোর জলের পরিমাণ আসলে একেবারেই সামান্য। সহজভাবে বললে মানবদেহ এবং জীবজগতের কাঠামোটা এমনভাবে তৈরি যে আমরা এই বিশাল নোনা জলের সাগরে একটি ছোট্ট বিন্দুর উপর নির্ভরশীল। আমাদের কোষের প্রায় 70% জল, আর সেই জলটি অবশ্যই মিঠা জল হতে হবে। এই সামান্য 2.5%-এর উপরই নির্ভর করে আছে পৃথিবীর সমস্ত মানুষ, প্রাণী এবং উদ্ভিদের টিকে থাকা। এবার এই ছোট্ট 2.5%কে যদি আমরা আরও ভেঙে দেখি, তাহলে চিত্রটি আরও বিস্ময়কর। এই সামান্য মিঠা জলের 66%ই আটকে আছে 2 মেরুর বরফ আর হিমবাহে। 33% লুকিয়ে আছে মাটির অনেক গভীরে। আর আমরা প্রতিদিন চোখের সামনে যে নদী, খাল বা হ্রদ দেখি, যেমন ধরুন আমাদের পদ্মা, মেঘনা বা গঙ্গা, সেগুলোই পুরো মিঠা জলের মাত্র 1%। ভাবা যায়, চোখের সামনে দৃশ্যমান এত বিশাল জলরাশি আসলে পুরো মজুদের এক সামান্য ভগ্নাংশ মাত্র। পর্ব 5, জল কোথায় কতদিন থাকে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই যে জল একটি আধারে বা স্টোরে থাকে, তা সেখানে ঠিক কতদিন অবস্থান করে। জলচক্রের এই সময়কালটি বোঝা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ এর সাথেই জড়িয়ে আছে আমাদের ভবিষ্যৎ। এই পরিসংখ্যানগুলো আসলেই আমাদের কল্পনার অতীত। একটি জলের অণু বায়ুমণ্ডলে মেঘ হিসাবে থাকে গড়ে মাত্র 1.5 সপ্তাহ, কিন্তু মহাসাগরে গেলে সেই জল আটকে থাকে প্রায় 4000 বছর। আর যদি তা হিমবাহ বা মাটির গভীরতম স্তরে প্রবেশ করে, সেখানে এই জল ঘুমিয়ে থাকতে পারে 10,000 বছর পর্যন্ত। হ্যাঁ, 10,000 বছর। এটি সময়ের এক অবিশ্বাস্য স্কেল। এই টাইমলাইনটি আমাদের একটি ভয়ঙ্কর সত্য মনে করিয়ে দেয়। আমাদের কৃষিকাজ বা শহরের প্রয়োজনে আমরা মাটির নিচ থেকে গভীর নলকূপ বা পাম্প দিয়ে যে জল তুলছি, তা হয়তো হাজার হাজার বছর ধরে সেখানে তিল তিল করে জমেছে। আমরা মাত্র কয়েক মিনিটে তা পাম্প করে তুলে আনছি, কিন্তু প্রকৃতিকে সেই শূন্যস্থান পূরণ করতে হয়তো আরও 10,000 বছর অপেক্ষা করতে হবে। এই ভূগর্ভস্থ ভাণ্ডার একবার শেষ হয়ে গেলে তা কিন্তু চট করে আর ফিরে আসবে না। পুরো বিষয়টি যেন একটা সুতোর মতো একে অপরের সাথে গাঁথা। জলচক্র প্রকৃতির এমন এক সূক্ষ্ম ভারসাম্য, যা মহাশূন্য থেকে শুরু করে মাটির অন্ধকার গভীরতম স্তর পর্যন্ত বিস্তৃত। আর এই বিশাল বৈজ্ঞানিক চক্রটি শেষ পর্যন্ত আমাদের জানালার বাইরে এক পশলা স্বস্তির বৃষ্টি হয়ে ঝরে পড়ে, কিংবা নদীর স্রোত হয়ে বয়ে যায়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, পৃথিবীর মিঠা জলের পরিমাণ এমনিতেই নগণ্য। তার উপর জলবায়ু পরিবর্তনের কারণে হাজার বছর ধরে জমে থাকা বরফ গলে তা নোনা সাগরে গিয়ে মিশছে। হারিয়ে যাচ্ছে আমাদের পানযোগ্য প্রাচীন সঞ্চয়। প্রকৃতির এই প্রাচীন চক্র হয়তো তার নিজের নিয়মেই চলবে, কিন্তু মানুষের জন্য এই চক্রের ভবিষ্যৎ নিয়ে আমরা কি সত্যিই প্রস্তুত? এই পরিবর্তন হয়তো আজ ছোট মনে হচ্ছে, কিন্তু আগামী দিনে এর প্রভাব হবে বিশাল। ইনসাইট হাইওয়ের সঙ্গে থাকুন, জটিল বিষয় বুঝুন সহজভাবে।